ফরিদপুরের পঞ্চপল্লী মন্দিরে আগুন, নির্মাণ শ্রমিকরা লাগায়নি, জেলা প্রশাসনের তদন্ত রিপোর্ট। দুজনের হত্যায় জনপ্রতিনিধির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আমাদের যে তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে জনপ্রতিনিধি সহ অনেকের সরাসরি সম্পৃক্ততা ছিল। ৯২% পাশ হারে আবারও দেশসেরা যশোর শিক্ষা বোর্ড। তলানিতে সিলেট, মোবাইল আসক্তি সহ বেশ কিছু কারণকে দায়ী করলেন শিক্ষক অভিভাবকরা। অনেক বাচ্চারা এখন মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে, লেখাপড়া করতে চায় না। শিক্ষক সংকট শুধু না, শিক্ষকদের মেধারও সংকট আছে। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রতীক বরাদ্দ আজ, দ্বিতীয় ধাপে জমে উঠেছে প্রচারণা। আমন্ত্রণ সংবাদ সাদেশে দর্শক, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন, জানাবো বিস্তারিত। ফরিদপুরে মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার ঘটনায় নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততা মেলেনি। দুই ভাইকে পিটিয়ে হত্যায় জড়িত ছিলেন মূলত জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসনের তদন্তে প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গুজব ছড়িয়ে হত্যাকাণ্ডে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ শতাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গেল 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগ উঠে নির্মাণ শ্রমিক দুই ভাইয়ের বিরুদ্ধে। বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। সে রাতেই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয় দুই ভাই আরশাদুল ও আশরাফুলকে। সহিংসতায় আহত হয় কয়েকজন শ্রমিক ও পুলিশ। এ ঘটনায় 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জেলা প্রশাসক জানান, মন্দিরের প্রতিমায় অগ্নিসংযোগে নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততা মেলেনি। কে বা কারা আগুনের ঘটনায় জড়িত তা খুঁজে বের করা সম্ভব হয়নি। মন্দিরে আগুন লাগানোর সাথে দুই সহোদর জড়িত কিনা সে বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায় না। যে কে আগুন দিয়েছে এটা কারো বক্তব্য উঠে আসেনি এবং কোনো প্রত্যক্ষদর্শী যেহেতু নাই, সেহেতু এই আগুনটি কিভাবে লেগেছে সেটা খুঁজে বের করা সম্ভব হয়নি। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি সহ শতাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে প্রমাণস্বরূপ কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসক। আমাদের যে তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে জনপ্রতিনিধি সহ অনেকের সরাসরি সম্পৃক্ততা ছিল। এটা বিভিন্ন ভিকটিমের বক্তব্যে চলে এসেছে। এ ঘটনায় 3টি মামলা করা হয়। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 31 জনকে। প্রধান অভিযুক্ত ডোমাইন ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও সদস্য অজিত বিশ্বাসকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসন। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। আকাশে মেঘের গর্জন মানেই আতঙ্ক। দুশ্চিন্তায় পড়েন বজ্রাঘাতে নিহতের স্বজনরা। তাদের কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা সন্তান। স্বজন হারানো এই যন্ত্রণা ভুলতে পারছেন না তাদের খোঁজও রাখে না কেউ। মারা গেছে আর মেয়েটা এনেছিল, মেয়েটা ছেলে এনো, আমি ছিলাম এনে। 2022 সালের 19 এপ্রিল বজ্রাঘাতে স্ত্রী আর মেয়েকে চোখের সামনেই মরতে দেখেছেন কিশোরগঞ্জের বেলঙ্কা গ্রামের মুজিবুর রহমান। সেই ঘটনারই বর্ণনা দিচ্ছিলেন তিনি। এরপর পেরিয়েছে 2 বছর। ওলটপালট মুজিবুর রহমানের জীবন। জানালেন, সেদিনের কথা মনে পড়তেই আঁতকে ওঠেন। স্ত্রী এবং মেয়ে হারাইয়া এই নাতি-নাতকুতি নিয়ে আমি খুব অসহায় জীবন কাটাইতেছি। আমার কোনো নাই, অস্তিত্বই নাই। এখন সেদিন মাহারা হয়েছিল 12 বছরের শিশুটি। বজ্রপাত হলেই বেড়ে যায় আতঙ্ক। পরিবারের বাকি সদস্যদের অবস্থাও তাই।
এখন টাটা বললে আমাদের মার কথা মনে হয়, আমরা খুব কষ্ট পাই। শাশুড়ি আমার ননদ মারা গেছে, এরপর থেকে আমরা খুব দুশ্চিন্তা। খাগড়াছড়িতে সম্প্রতি বজ্রাঘাতে বাড়িতে আগুন ধরে যায়, ছেলেসহ পুড়ে মারা যান মা হাসিনা, প্রাণে বাঁচে এক সন্তান। স্ত্রী সন্তানকে হারিয়ে হতদরিদ্র সাদেক আলী এখন দিশেহারা, চলছে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম, অনিশ্চয়তায় বড় ছেলের জীবন। ঠাড়াটা মারলো, ঠাড়াটার লগে আইয়া দেখি করে আগুন জ্বলতে আছে বাবা, একটু বাবা আর কিছু দেখি না। নিবানোর মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না, কারণ আগুনটা এমনভাবে ধরছে, দাউ দাউ করে হয়তো ধরে গেছে। বজ্রাঘাতে কেউ হারাচ্ছেন স্বামী, কেউ বা সন্তান কিংবা স্বজন, এতে বাড়ছে উদ্বেগ। হাওর বাওর অধ্যুষিত জেলাগুলোয় মৃত্যুর হার আশঙ্কাজনক, প্রাণহানি ঘটছে দেশ জুড়েই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। স্বাগত, আবারও দেখছেন সংবাদ সারাদেশ। এসএসসি পরীক্ষায় পাশের হারে এবার সবচেয়ে এগিয়ে যশোর বোর্ড। 2022 সালে পাশের হার সর্বোচ্চ ছিল এই বোর্ডে। গেল বছরের তুলনায় কিছুটা বেড়েছে জিপিএ 5 এর প্রাপ্তির সংখ্যাও। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের আন্তরিকতা আর অভিভাবকদের সহযোগিতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এসএসসিতে ভালো ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তাই তো নেচে গিয়ে আনন্দ উদযাপন। যশোর শিক্ষা বোর্ডে এবছর গড় পাশের হার 92.33%, যা দেশের সবগুলো শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ। 2022 সালেও পাশের হারে দেশ সেরা ছিল যশোর শিক্ষা বোর্ড, তবে গেল বছর পাশের গড় হার নেমে যায় 86%। এবছর জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাও কিছুটা বেড়েছে। 20,761 জন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ 5। আমার বাবা মা আমার টিচাররা অনেক কষ্ট করছে আমার জন্য, আলহামদুলিল্লাহ আমি তাদের মনে আশা পূরণ করতে পেরেছি। আমার রেজাল্ট জিপিএ 5 আসছে, সো এই জন্য আমি অনেক আনন্দিত। এবং এর পেছনে আমাদের স্কুলের আমাদের স্যার ম্যাডাম, আমার অবভিয়াসলি আমার আম্মু, সবারই অবদান আছে। অভিভাবকরা বলছেন, সন্তানের অধ্যাবসায় আর শিক্ষকদের আন্তরিকতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। মেয়েরা লেখাপড়ায় অনেক মনোযোগী এবং স্কুলমুখী হওয়াতে মেয়েদের রেজাল্টটা তো ভালো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ, প্রিন্সিপাল স্যার, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের প্রেরণা, যার প্রেক্ষিতে বাচ্চা ভালো করেছে। যশোর শিক্ষা বোর্ডে এবছর শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 422টি, যা গেলবার ছিল 193। শিক্ষক ও বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ পাঠদান আর অভিভাবকদের সহযোগিতার কারণে ফলাফল ভালো হয়েছে। এখানে নার্সিং আমরা সুন্দরভাবে করি, যত্ন করি এবং তাদেরকে ভালো করানোর চেষ্টা করি, যা আমার মনে হয় শিক্ষক এবং ছাত্রীদের মেলবন্ধনে সুন্দর একটা রেজাল্ট আমরা দিতে সক্ষম হয়েছি। আমরা 6 to 10 প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা নিই। অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষায় একটা উন্নত মানের চমৎকার প্রশ্ন আমাদের যশোর বোর্ডের মাস্টার ট্রেনের শিক্ষকরা করে থাকে, তাদের মাধ্যমে আমরা পরীক্ষা নিই। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, যশোর বোর্ডে একটা সামাজিক পদ্ধতি, এই জাগরণটা আমরা তৈরি করতে পেরেছি। এই জাগরণটা ফলাফলে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। যশোর শিক্ষা বোর্ডে ভালো ফলাফলে এবছরও ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। গত বছরের মতো এবারও সারা দেশের মধ্যে পাশের হারের তলানিতে সিলেট শিক্ষা বোর্ড। এই বোর্ডের সবচেয়ে বেশি অকৃতকার্য শিক্ষার্থী মানবিক বিভাগে। এই অবস্থার জন্য কিছু কারণ চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে 1,09,073 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 80,006 জন, অর্থাৎ পাশের হার 73.35%, সারা দেশের মধ্যে যা সর্বনিম্ন। পাশের এই হার গত বছরের তুলনায় 3.5% কম। অভিভাবকরা বলছেন, প্রবাসমুখী হওয়ার প্রবণতা এবং মোবাইল ফোনে আসক্তি ফলাফল বিপর্যয়ের বড় কারণ। করোনার পর থেকে আমাদের বাচ্চারা রেজাল্টটা খারাপ হচ্ছে, কারণ আমার বাচ্চারা দেখা যায় যে অনেক বাচ্চারা এখন মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে, লেখাপড়া করতে চায় না। মোবাইল, ফেসবুক, ইউটিউব এটাই নিয়ে সবাই বেশি ব্যস্ত থাকে। শিক্ষক সংকট অবশ্যই, প্রতি কোনো দেখা যায় এক শিক্ষক 3 ক্লাস নিতেছে। এই যে এখানে দাঁড়া, আমি তো আসি অনেক সময় থেকে, শিক্ষক নাই, বাচ্চারা বারিন্দায় আছে। এই শিক্ষক সংকট তো অবশ্যই, শিক্ষক সংকট শুধু না, শিক্ষকদের মেধারও সংকট আছে। শিক্ষকদের মতে, পরিবার বা প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত সহযোগিতা না পেলে এ অবস্থার উত্তরণ সম্ভব নয়।
মানে সায়েন্সে পড়ছো না তুমি, এই কথাটা তাদেরকে শুনতে হচ্ছে বলে তারা আরও বেশি গোটাই যাচ্ছে। স্বাভাবিকভাবেই তার গণিত ভীতিটা থেকে যাচ্ছে এবং বিজ্ঞানের ভীতিটা থেকে যাচ্ছে। এই ভীতিটা কাটিয়ে ওঠার জন্য তাদেরকে যে সাপোর্টটা দেওয়া দরকার, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে মনে করি যে এই সাপোর্টটা হয়তো তারা অনেক সময় তাদের ফ্যামিলি থেকেও পায় না। তারা অবহেলার শিকার হচ্ছে মানবিকের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে যেখানে তাদের 16 জন টিচার থাকা দরকার, সেখানে নিয়মিত টিচার আছে কিন্তু 5 জন 7 জন এইরকম আছে, কিন্তু বিশেষ করে অনারারি টিচার এদের নিয়োগ দেওয়া হয়, টেম্পোরারি টিচার নিয়োগ দেওয়া হয়, এদের প্রশিক্ষণ থাকে না। এই প্রশিক্ষণ না থাকার কারণে যেভাবে শিক্ষণ প্রক্রিয়া সঠিকভাবে করার কথা সেভাবে হচ্ছে না। বোর্ড সংশ্লিষ্টরা জানালেন, গতবারের মতো এবারও মানবিক শাখা ফলাফল বিপর্যয়ের শীর্ষে। দক্ষ শিক্ষকের অভাবকে দায়ী করছেন তারা। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা, এরা অন্যান্য অঞ্চল থেকে আসে। এরা এখানে নিয়োগ পাওয়ার পর থেকেই তার চেষ্টা থাকে সে তার অন্যত্র কোথাও যেতে পারে কিনা। হাওড় অঞ্চলে আপনি দেখবেন ইংরেজি বিষয়ের, গণিত বিষয়ের, বিজ্ঞান বিষয়ের শিক্ষক, ভালো শিক্ষকের সংখ্যা খুবই কম। এমনও প্রতিষ্ঠান আছে উচ্চতর গণিত পড়ানোর মতো শিক্ষক নাই। চলতি বছর বোর্ডটিতে জিপিএ 5 পেয়েছেন 5471 জন, আর শতভাগ শিক্ষার্থী পাশ হয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা 31টি। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নির্বাচনী এলাকার অলিতে গলিতে, যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রচারণায় ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোটারদের মন জয়ে চেষ্টা চালাচ্ছেন তারাও। এদিকে ভোটাররা চাইছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে। প্রার্থী হিসেবে যোগ্য এবং জনবান্ধব কাউকেই বেছে নিতে চান তারা। আগামী 21 মে 161 উপজেলায় হবে ভোট গ্রহণ। তৃতীয় দফার ভোটের জন্য প্রতীক বরাদ্দ হচ্ছে গৌরন্দী আর আগুইলছড়া উপজেলার খবরাখবর আমরা জানবো। বরিশাল থেকে সরাসরি আমাদের সহকর্মী কাউসার হোসেন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। কাউসার, চেয়ারম্যান পদে কোন উপজেলায় কতজন প্রতীক পেলেন সেই তথ্য যদি আপনার কাছে থাকে আমাদের একটু জানাবেন। কলি, তৃতীয় ধাপে বরিশালের আগুইলঝাড়া এবং গৌরনদী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 29 মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজ প্রতীক বরাদ্দ করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই এই দুই উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগুইলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন এবং গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে এবং আজই কিন্তু প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা চাইলে তাদের প্রচারণা শুরু করতে পারবে এবং নির্বাচন আগের দিন পর্যন্ত তারা প্রচারণা চালাবেন। এছাড়াও কিন্তু দ্বিতীয় ধাপে বরিশালে 21 মে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি হিজলা এবং মুলাদী উপজেলা। 2টি উপজেলায় নদী বেষ্টিত এবং যারা প্রার্থী আছেন তারা কিন্তু নদী ভাঙন থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে বা নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন এবং আজ থেকে আরও 2টি উপজেলায় প্রচারণা শুরু হবে, অর্থাৎ আগামী 21 এবং 29 মে এই 4টি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারা এরই মধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন এবং নির্বাচন কমিশন বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে প্রথম দফায় নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি এবং দ্বিতীয় এবং তৃতীয় দফায় তারা আসলে প্রথম দফার মতোই আসলে মডেল হিসাবে তারা নিচ্ছেন এবং যাতে এই দুই নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেদিকে তারা নজর রেখেছেন। কলি, ধন্যবাদ আপনাকে কাউসার। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের নির্বাচনের মাঠ। পাল্টাপাল্টি মামলা, ককটেল বিস্ফোরণ, মানববন্ধন, সড়ক অবরোধ এবং গুলির ঘটনাও ঘটেছে। এ কারণে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। ক্ষমতাসীন দলের 2 চেয়ারম্যানের প্রার্থীদের মধ্যে প্রকাশ্য বিরোধে সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ।
আরিচা ও পাটুরিয়া ফেরিঘাটের জন্য গুরুত্বপূর্ণ এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন প্রার্থী। এর মধ্যে জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুর রহিম খান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানুর দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি মামলা, ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধ, মানববন্ধন আর গুলির ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক। তবে পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করছেন 2 প্রার্থী। আব্দুর রহিম খানের কিন্তু 2বার ককটেল হামলা হয়েছে, তারা গুলি করেছে। তারা এই সমস্ত কুকীর্তি ঢাকার জন্য আমার বিরুদ্ধে একটা সাধারণ নাটক করেছে এবং যারা আহত হয়েছে ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন, তাদেরকে যাই ব্যান্ডেজটা খুলে দেখেন কিছুই না তাদের সাথে। আমার দাবি তফসিল ঘোষণার পরে একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকবে আগ্নেয়াস্ত্র। তাহলে জানুর ছেলে ফাহিম খান রনির কাছে কিভাবে সেই অস্ত্র থাকে, এটার বিচার চাই। আমার জানমালের উপরে আক্রমণ করে, যে আক্রমণ করলে হয়তো আমি মৃত্যুবরণ করব, এরকম পরিস্থিতি যদি ঘটে তখন আত্মরক্ষার জন্য আমি যে ব্যবস্থা, বৈধ ব্যবস্থা, সেটা আমি নিতে পারি। একের পর এক সহিংস ঘটনায় পরিবেশ উত্তপ্ত হয় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমি আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার সাথে যে সকল সংস্থা জড়িত তাদের প্রচেষ্টায় সুষ্ঠু একটা পরিবেশ আসবে। নির্বাচন পূর্ব এসব ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ ভোটারদের মাঝেও। যদি শান্তিমতো ভোট না দিতে পারি, ভোটের আগে যদি এই অবস্থা হয়, একটু ভয় কাজ করাটাই স্বাভাবিক না? ভোট কেন্দ্রে যায় যদি একটা ককটেল মারে, যদি একটা বোম মারে, তাহলে আমরা বলালাম আমাদের মা বোন কি করবে? সুস্থ নির্বাচন হোক, যে কোনো একজন তো যাবেই, যার যেটা ভালো লাগবে সে সেটাই ভোট দেবে। মাঠে উত্তাপ উত্তেজনা থাকলেও ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। সুনির্দিষ্ট অভিযোগ যেগুলো পাওয়া গেছে সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থাও কিন্তু নিচ্ছে। ইতিমধ্যে আমাদের মনে হয় 4টা মামলা হয়েছে, মোট মামলাগুলো হয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে 21 মে। তার আগে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি ভোটারদের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। নওগাঁয় আম সংগ্রহ আর বাজারজাত করতে দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। 22 মে গুটি আম সংগ্রহের মধ্যে দিয়ে শুরু হবে চলতি মৌসুমের আমের বাজারজাত। 30 মে থেকে খিরসা, গোপালভোগ, নাগফজলি সহ অন্যান্য জাতের আম সংগ্রহ এবং বাজারজাত করা হবে। তবে আম্রপলির স্বাদ নিতে আরও 1 মাসের বেশি সময় অপেক্ষা করতে হবে। 22 জুন শুরু হবে সবচেয়ে বেশি উৎপাদন ও চাহিদার এই আম্রপলি। এরপর বাজারে আসবে বাড়িফোর এবং গৌরমতি। চলতি মৌসুমে নওগাঁ জেলার প্রায় 5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আম বাজারজাত করতে প্রস্তুতি নিতে শুরু করেছে আড়তদার এবং ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।